লোকের মুখে শুনে এসেছি, বলতো সবাই, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করো। এই কথাটা আসলেই সত্যি একটা কথা। কারণ আমার জীবনে এমন কিছুই ঘটেছে। আজ আমার বিয়ের বয়স 20 বছর পূর্ণ হয়েছে। আজ আমার বিবাহবার্ষিকী। কিন্তু আমার স্বামী আমাকে একই রকমেরই নতুনের মতন ভালোবাসে। আমি বুঝতে পারি নাই কবে দিনে দিনে আমার জীবন থেকে 20টা বছর কেটে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে এমন একটা গল্প নিয়ে এসেছি, অনেক বিনোদন পাবে। ভালোবাসার গল্প। কিন্তু সেই ভালোবাসাটা অত সহজ ছিল না। ভালোবাসার মানুষকে পেতে গিয়ে আমায় অনেক কিছু হারাতে হয়েছে। সেই গল্পটাই আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তবে চলো গল্পটা শোনা যাক। আমার নাম বিথি। আমরা 4 বোন। আমাদের কোনো ভাই নেই। আমার বাবা কলেজের প্রফেসর এবং আমার ছোট চাচা, সে একজন সরকারি কর্মকর্তা। আমার বড় বোনের নাম সাথী। আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম। আমরা দুজন যখন ইন্টার ফার্স্ট ইয়ারে, তখন আমার সাথে একটা ছেলের পরিচয় হয়। ওর নাম রুবেল। ওর পরিচয়, ও একটা সাধারণ ছেলে। বাবা নেই, শুধু মা আছে। মা ওকে একাই কোলেপিঠে করে মানুষ করেছে। সেখান থেকে উঠে আসা একটা ছেলে আমার সাথে পরিচয় হয়ে গেল। একে একে ওর সাথে আমার ভালোবাসার লেনদেন হয়ে গেল। বাড়িতে কেউ বুঝতে পারল না। আমার এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন আমার বাড়িতে এটা জানাজানি হয়ে গেল। সবাই আমাকে আটকে দিল। বলল ওই ছেলের সাথে পরিচয় রাখা যাবে না। ওর কি আছে? কিছুই নাই। আমি বললাম, না থাকলো ওর একটা মন আছে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। আমার মা বলল, হতভাগী, এটাকে ভালোবাসা বলে না, এটা আনন্দ মুহূর্ত, এটা কেটে যাবে, ওকে ভুলে যা। এইভাবে আমাকে বাড়ি থেকে অনেক চাপ দিতে লাগলো। কিন্তু আমি কারোর কথাই শুনতে লাগলাম না। আমি ওর সাথে রীতিমতো দেখা করতে লাগলাম, সময় কাটাতে লাগলাম। কিন্তু আসলেই রুবেল ছেলেটা খুবই ভালো। বাড়ির লোক বুঝতেই চাইছে না, কারণ ও গরিব। এটাই ওর প্রবলেম। আমাদের মতো মেয়েদের ওদের সাথে চলে না। আমাদের যেখানে বিয়ে হবে সেখানে থাকবে অট্টালিকা সম্পদ, ভালো একটা ঘর, ভালো শিক্ষিত একটা বর, এই আর কি। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু আমার ভালোবাসা অনেক শক্তিশালী। আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম। ইন্টার শেষ করাতে আমার বোন সাথীর বিয়ে হয়ে গেল। খুব ভালো জায়গায় বিয়ে হলো। বর অনেক শিক্ষিত, ভালো চাকরি করে, ভালো ফ্যামিলি। তাই দেখে বাবা মা বলল, তুই ওটা ভুলে যা, তোকেও এরকমের খুব ভালো জায়গায় আমরা বিয়ে দেব। আমি বললাম, না না, তা কখনো হতে পারে না। আমি রুবেলকে ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। একথা বলাতে আমার চাচ্চু, মানে আমার ছোট চাচা, সে আমায় অনেক মারধর করলো, উত্তম মাধ্যম দিতে লাগলো, আমাকে অনেক টর্চারিং করতে লাগলো বাড়ি থেকে। তবুও আমি রুবেলকে বললাম না। এইভাবে আমাকে বাড়িতে আটকাতে লাগলো। আমাকে আর কলেজে যেতে দেয় না, আমাকে অনার্সে ভর্তি করলো না, আমাকে বাড়িতে আটকিয়ে দিল। বিয়ের কথা চলছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছি না। তারা আমাকে অনেক অত্যাচার করতে লাগলো। রীতিমতো আমাকে এক প্রকার বাড়িতে আটকিয়ে খুব নির্যাতন করতে লাগলো। তবুও আমি রুবেলকে কিছুতেই ভুলব না। এটা আমার ওয়াদা। রুবেলও আমায় ভালোবাসে, আমিও রুবেলকে ভালোবাসি। আমি হঠাৎ একদিন যেভাবেই হোক বন্ধুদের মাধ্যমে রুবেলকে খবর দিলাম যে আমি এখান থেকে পালাবো, আমাকে নিয়ে যাও। রুবেল সত্যি তাই করলো। আমাকে ওখান থেকে বের করে নিল। আমরা দুজনে ওখান থেকে অনেক দূরে চলে গেলাম। গিয়ে সেখানে বিয়ে করলাম। 2 দিন আমরা একই সাথে রইলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাদের সময় কাটলো না। বাবা মা আমাকে আর রুবেলকে খুঁজে বের করলো। যেহেতু আমার চাচা পুলিশ ছিল, সে
সব কিছুর মাস্টারমাইন্ড। আমি বুঝতে পারি না কেন যে ভালোবাসায় এত বাধা। কেমন করে আমি রুবেলের কাছে যাব? আমাদের দুজনকে বাড়িতে নিয়ে আসলো, রুবেলের নামে কেস দিয়ে দিল থানায়। ও আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে এই কথা বলে। কিন্তু আমি তো স্বইচ্ছে ওর সাথে গেছি না। তাই আমি বাড়িতে শুধু বলতে লাগলাম, কিন্তু আমাকে নিয়ে এসে তারা আবার সেই উত্তম মাধ্যম দিতে লাগলো। আমি রুবেলের সাথে 2টো দিন কাটিয়ে এসেছি, সেখানে আমার পরিচর্যা হয়েছে। আমি কখনোই ভুলতে পারবো না সেই মুহূর্তের কথা, সেই রাতের কথা। ও আমায় এত আদর করেছে, আমার জীবন ভরিয়ে দিয়েছে, আমার মন ভরিয়ে দিয়েছে। আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না। রুবেলকে থানা থেকে পুলিশ কোর্টে চালান করে দেয়। ও বিনা অজুহাতে 1 মাস জেল খাটলো। পরে আমাদের কেসের শুনানি শুরু হলো। সেখানে আমি রুবেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছি। আজ আমাদের কোর্টে হাজিরা। কিন্তু এখানে একটা কথা, আসলে পৃথিবীতে এমন কিছু আছে যা মানুষ স্বীকার করে না। আমার মা আমাকে কোর্টে নিয়ে গেল রুবেলের কাছে যাওয়ার জন্য। আমি এক কথাই বলে আসছিলাম, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু আমার কথা কেউই শুনতে লাগলো না। আমার মা আমাকে কোর্টে নিয়ে যাওয়ার পরে সে আমায়, যখনই আমি কাস্টডিতে উঠব তার আগ মুহূর্তে আমার মাথায় একটা হিজাব পরিয়ে দিল। আর আমি অন্য কথা বলতে লাগলাম। আমার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি রুবেলের সামনাসামনি, কিন্তু ওর দিকে আমি তাকাচ্ছি না, অন্যদিকে তাকিয়ে আছি। রুবেল আমার দিকে তাকিয়ে আছে। আমাকে আমার উকিল জিজ্ঞেস করাতে আমি সত্যি করে বলে দিলাম যে হ্যাঁ, ও আমায় জোরপূর্বক ধরে নিয়ে গেছে, আমি ওর সাথে ইচ্ছা করে যাইনি। এই কথা বলার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসা হয়। তার ভিতরে রুবেলের 2 বছরের জেল হয়ে যায়। যেহেতু আমি তার সাথে ইচ্ছা করে যাই নাই, জোরপূর্বক নিয়ে গেছে, তাই ওর 2 বছরের জেল হয় এবং 50,000 টাকা জরিমানা হয়। ওকে জেলে নিয়ে যায়, আমাকে মা বাড়িতে নিয়ে আসে। আমি যখনই হিজাবটা মাথা থেকে খুললাম, তখন আমার মনে পড়ল আমি কি করেছি। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম, এটা কি হলো? আমি তো এ কথা বলতে যাই নাই, তোমরা আমাকে কি করেছো? মা বলল, হারামজাদি, কথা কম বল, মান সম্মান তো কিছুই রাখলি না, সব শেষ। এখন যেটুকু আছে সেটুকু শেষ করবি? ওই ছেলের হাত ধরে তুই বাঁচতে পারবি না। ও তোকে কি খাওয়াবে, কি পরাবে? তার থেকে ভালো তুই ওটাকে ভুলে যা। আমরা তোকে অন্য জায়গায় বিয়ে দেব, ভালো ছেলে দেখে। এখনো সময় আছে, কোনো ব্যাপার না, কিছু টাকা যৌতুক দিলে বিয়েটা ভালো জায়গায় হবে, বুঝেছিস? মার কথা কিছুতেই আমি শুনতে লাগলাম না। আমি অনেক কান্না করতে লাগলাম। আমি কি করেছি? এটা কি হলো আমার সাথে? আমার কাকা, আমার ছোট চাচ্চু আর কি, এসে সে আমাকে আবারও ওই একই অবস্থা করতে লাগলো। আমি খুব কষ্ট পেলাম, আমি জ্ঞান হারিয়ে ফেললাম তাদের মার খেয়ে। যখন আমার জ্ঞান ফিরছিল না, তখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের বেড থেকে আমি উঠলাম, জ্ঞান ফিরে আমি একটু সুস্থ হলাম। আমি নিজে নিজে ভেবে নিলাম, এ জীবন আমি রাখবো না। রুবেল যেখানে নেই সেখানে আমার থাকার কোনো প্রয়োজন নাই। আমি ওকে এ জীবনে না পেলাম, মরে গিয়ে তো পাবো। তাই বলে আমি হসপিটালের ছাদে চলে গেলাম। 3 তলা থেকে আমি নিচে ঝাঁপ দিলাম, তবুও আমি বেঁচে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি শহরে একটা বড় হসপিটালে ভর্তি। আমার পা ভেঙে গেছে, বুকের হাড় ভেঙে গেছে, একটা চোখ ফ্র্যাকচার হয়ে গেছে। সেখানে আমি হসপিটালের বেডে কাতরাচ্ছি। আমার অবস্থা তেমনটা ভালো না, তবে নাম বেঁচে আছি, না মরে। এ বাঁচাটাকে বাঁচা বলে না। কেন আমি বেঁচে রইলাম? রুবেলকে ছাড়া আমি বাঁচতে চাই না। আমি ওখানে কান্না করতে লাগলাম এবং আবোল তাবোল করতে লাগলাম। তাই দেখে ডাক্তার আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল এবং আমাকে বলল, তোমাকে বাঁচতে হবে মা, এভাবে হলে তো চলবে না, তোমার এত নড়াচড়া করলে তো হাড় জোড়া লাগবে না। এ কথা ডাক্তার আমায় বলল। তবুও আমি তাদের কথা শুনলাম না। আমি রীতিমতো চিৎকার করে যাচ্ছি। এরপরে আমাকে ওখান থেকে
বাড়িতে নিয়ে আসা হয়। যেহেতু আমার পা ভেঙে গেছে, আমি হাঁটতে পারি না, বাড়িতে বিছানায় আমাকে বেড রেস্টে রাখা হয় এবং আমি ওখানে থাকতে লাগলাম। এদিকে রুবেলের জেল হওয়ার কথা শুনে রুবেলের মা স্টক করে দুনিয়া থেকে চলে যায়। একমাত্র সন্তান, তার ৩ কুলি কেউ নেই সন্তান ছাড়া। সন্তানের শোকে মা চলে গেল। রুবেলের আর কেউই রইল না। ও জেলে পচতে লাগলো। ও যেহেতু আমার চাচ্চু একজন সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, সেখান থেকে কোনো উকিলই ওর পক্ষে দাঁড়ায় কথা বলল না। তাই ও নিমেষেই জেল খাটতে লাগলো। আমার সুস্থ হতে প্রায় ১ বছর লেগে গিয়েছিল। একটু আমি সুস্থ হয়েছি। আমি তখন ভেবে নিলাম আমি আবার পালাবো এখান থেকে, যেভাবেই হোক রুবেলের কাছে পৌঁছাবো। কিন্তু তা কী করে, রুবেল তো জেলে। তবুও আমি বাড়ি থেকে পালিয়ে রুবেলের এক বন্ধুর বাসায় আসি। সেখানে এসে আমি রুবেলের বন্ধুকে বলি যে আমাকে যেভাবেই হোক কোথাও পৌঁছে দাও, আমি বাড়িতে থাকতে চাই না, এই 1টা বছর আমি অন্য কোথাও কাটাতে চাই। সে বলল, বেশ তো, তুমি এখানে থাকো, পরে আমি তোমায় দেখে নেব, চুপ করো। এই কথা বলে সে আমাকে তার বাড়িতে রেখে দিল। কিন্তু তার মনে ছিল অন্য কথা। সে কি করল, সে সোজা গিয়ে আমার বাবার কাছে চলে গেল। বাবাকে গিয়ে বলল, আপনার মেয়ে আমার বাড়িতে আসে। এ কথা বলাতে বাবা এবং চাচ্চু দুজনেই আমাকে নিতে আসলো। আমি তাদেরকে দেখে সেখানে ভয় পেয়ে গেলাম। এবার আর আমার রক্ষা নাই। আমাকে এবারে কী বা করে। আমি তার ঘরে থাকা একটা কেরোসিনের কন্টেনার হাতে নিলাম। হাতে নিয়ে বললাম, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমি আমাকে শেষ করে দেব। আমি বাঁচতে চাই না, আমার রুবেলকে আমার কাছে এনে দাও, না হয় আমি নিজেকে শেষ করে দেব। তখন আমার চাচ্চু ঠান্ডা মাথায় প্ল্যান করতে লাগলো, শোনো মা, চুপ করো তুমি, তোমার হাত থেকে ওটা ফেলো। হ্যাঁ, আমরা মেনে নিয়েছি, তুমি অনেক কষ্ট পেয়েছো, আর কষ্ট দিতে চাই না। আমরা তোমাকে রুবেলের সাথেই দেব। ও জেল খেটে এ বছরটা বেরিয়ে আসুক, পরে আমরা আবার তোমাকে রুবেলের সাথে বিয়ে দেব। এই কথা বলে ফুসলিয়ে পাসলিয়ে আমাকে অনেক কথা বলে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমাকে আবার আটকিয়ে দেয়। আমার চাচার সেই রূপটা আমি কোনোদিনও ভুলব না। আমার বাবা যেমন তেমন, আমার চাচাই ছিল এর মাস্টার মাইন্ড। কেন যে আমায় দিতে চাচ্ছে না আমি বুঝতে পারছি না। কারণ রুবেল গরিব। বাবা মা আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানে রাখতে লাগলো। পরে আমাকে বিয়ের জন্য রাজি করালো। আমি প্রথমে রাজি হলাম না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হলাম যে হ্যাঁ, তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও, রুবেলকে যখন পাবোই না, বিয়ে দিয়ে দাও। তাই শুনে চাচ্চু আমার জন্য একটা পাত্র দেখলো। খুব ভালো, বড়লোক বাড়ি, শিক্ষিত ছেলে, ভালো একটা চাকরি করে। সেখানে আমার বিয়ে হয়ে গেল। আজ আমার ফুলশয্যা। বাসর ঘরে আমি বসে আছি বধূ সেজে। আমি মনে একরাশ ভালোবাসা নিয়ে বসেছিলাম যে আমার জীবনের কথাটা আমি এই স্বামীর সাথে শেয়ার করব। আমার জীবনে ঘটে যাওয়া আমাকে সে বুঝতে পারবে, তাই আর কি। কারণ সংসার বাঁধতে হলে স্বামী স্ত্রী দুজনারই একই মন হতে হয়, একই রকম হতে হয়, তাই আর কি। কিন্তু আমার ভাবনাটা ছিল অনেক ভুল। বাসর ঘরে আমার বর আসলো। আমি ভাবলাম তার সাথে আমি কিছু কথা শেয়ার করব, তার সাথে আমি ভালোবাসার কথা বলবো। কিন্তু না, বাসর ঘরে সে প্রথমেই ঢুকলো নেশা করে। নেশা মুখখান দেখে আমার মনটা বিগড়ে গেল। বুঝতে পারলাম যে এর ভিতরে কিছু একটা চলছে। সে আমার কাছে আসলো এবং আমার সাথে যা করলো এটা আমি উপস্থিত ছিলাম না। সে আমার কোনো কথা শুনলো না। এসে প্রথমেই আমার দিকে তাকিয়ে রইল। পরে একে একে আমার শরীর থেকে খুলে নিল। তোমাদের সাথে এগুলো আমি শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না। একে একে আমার সাথে ওগুলো করতে লাগলো। আমি ক্লান্ত হয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না কী করা উচিত আমার।
এমন কেন করছে? এটাকে ভালোবাসা বলে না। এটা শুধু সে আমার কোনো কথা বলছে না বা আমার কাছেও কিছু জিজ্ঞেস করছে না। শুধু আমাকে ভোগ করে যাচ্ছে। এটাকে বাসর ঘর বলে না। বাসর ঘরে থাকবে দুটো মনের ভালোবাসা, ভালো লাগা, নিজের আবেগ প্রকাশ করা। এখানে তার উল্টোটা হচ্ছে। আমি চুপ হয়ে গেলাম যে আমার সব শেষ হয়ে যাচ্ছে। রুবেল আমার জীবন থেকে চলে গেছে। আমার জীবন নতুন করে আমি শুরু করতে চেয়েছি। এত কষ্টের মধ্য থেকেও বাবা-মার মুখের দিক তাকিয়ে সেখানে আমার সাথে এগুলো কি হচ্ছে? সে তার মন মতো সব কাজ সেরে ফজরের দিকে ঘুমিয়ে গেল। আমার কোনো কথাই শুনল না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। যেহেতু আজকে আমাদের বউ ভাত আর কি, আমাদের বাড়ি থেকে লোকজন আসবে। সবাই দুপুরে আসলো। সবাই খেয়ে দেয়ে চলে গেল। আমাকে তারা দিল না। আমি ওখানে থেকে গেলাম। এবার আমার দ্বিতীয় রাত শুরু। সেদিন সে আবার বিকালে বাহিরে গেল। গিয়ে আবার নেশা করলো এবং ফিরে আসলো রাতে। আমি ভেবেছিলাম হয়তো সে রাতটা সে আনন্দ করেছে। আজ হয়তো আমার সাথে ভালো করে কথা বলবে। কিন্তু না, আজ রাতেও সে আমার সাথে একই বিহিত করতে লাগলো। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। এগুলো কি করছে? আমার ভালো লাগছে না। আমাকে শুধু ভোগ করছে। আর যেখানে সেখানে আমাকে এমন করে আঘাত করছে যেটা আমি সহ্য করতে পারছি না। আমি চিৎকার মেরে মেরে উঠছি। আমার মুখ চেপে ধরছে। এইভাবে আমার সারাটা রাত কেটে গেল। ৩-৪ বার করে আমাকে এরকমের করতে লাগলো। আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি কান্না করতে লাগলাম। আমায় ছেড়ে দেন প্লিজ। আমার কথাটা শুনুন। আপনি আমার সাথে এমন কেন করছেন? সে আমায় বলে, চুপ করো। এটাই তো কাজ, না? এটা ছাড়া কি বলার আছে আর? আমি ভয় পেলাম না। কেন আমার সাথে এগুলো করছে? বাবা-মা আমাকে তার সাথে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে বিয়ে দিয়েছিল। তাই আর কি। সে আমায় সেই রাতে বলতে লাগলো, তুমি একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে না? এই কাজের জন্য? এটা আমি জানি। আমি বললাম, হ্যাঁ তো, সেটা আমার ভালোবাসা ছিল। সে বলে, ভালোবাসা না ছাই? আরে বাদ দাও ভালোবাসা, এই কাজটাই তো সব কিছু না? তাই আমি তোমাকে ভরিয়ে দেব, এই আর কি, অন্য কিছুই না। তোমাকে আমি এই জন্যে বিয়ে করেছি, আমি অনেক পারদর্শী তাই বলে। আমি শুনে এক মুহূর্তে থমকে গেলাম। কি বলে এটা? এ কি কোনো স্বামী হতে পারে? না, না, এখানে আমার থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে। সে আমায় কখনো শেষ করে ফেলতে পারে। আমি এইভাবে সেখানে থাকতে লাগলাম। প্রতি রাতে আমাকে এরকম টর্চার করতে লাগলো। আমি সহ্য করতে পারছি না। চিৎকার করে কোনো লাভ নাই। কারণ সেখানে কেউ ঢোকার মতন নাই। মা বোন আছে, তারা কিছুই বলে না। সে আমাকে এরকম করতে লাগলো। আমার জীবনে এভাবে ওখানে কাটতে লাগলো। কিন্তু বাড়িতে আসার জন্য আমি বলাতে আমাকে বলে, বাড়ি গিয়ে কী করবা? আমিই তো তোমার এখন সব। স্বামীর কাছে থাক না। এটার জন্য তো সব মেয়েরাই খুশি থাকে। তুমি কেন এরকম করছো? পুরনো কথা মনে পড়ছে নাকি? এই বলে বলে আমাকে আঘাত করতে লাগলো। আমি ভেঙে পড়তে লাগলাম। আমার খুব কষ্ট হচ্ছে। আমার বিয়ের বয়স প্রায় ৪ মাস হয়ে গেল। আজ আমি অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে বাবার বাড়িতে এলাম। আমি আসাতে মা খুশি হলো ঠিকই, কিন্তু মনে কষ্টও পেল। কারণ আমার মুখটা আগের মতন আর নাই। সেই সুন্দরী বিথি এখন কেমন যেন হয়ে গেছে। মুখটা মলিন। আমাকে জিজ্ঞেস করল, মা, কিরে, তুই কেমন আছিস? আমি বললাম, যেমন রেখেছো তোমরা তেমনই আছি। তাই বলে আমি কান্না করে দিলাম। মা বুঝতে পারলো আমি সুখে নাই। মা বলল, ঠিক হয়ে যাবে মা। আমি বললাম, বেশ তো হোক। তাই আমি ওখান থেকে তাকে বলে কিছুদিনকার ছুটি নিয়ে এসেছিলাম। যেহেতু বাড়িতে আমাদের মুসলিম ধর্মীয় শবে বরাত চলছিল।
সেই সময়টা আর কি। এদিকে রুবেল জেল থেকে ছাড়া পেল এবং বন্ধুদের কাছ থেকে শুনতে পেল আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ও বিশ্বাস করতে পারে না, এটা সত্যি না। ও হয়তো বাড়ির মানুষের চাপে পড়ে বিয়েটা করেছে। আমি বিথিকে ছাড়া বাঁচতে পারবো না, আমি বিথিকে চাই। তাই বলে ওর বন্ধুর কাছে, একটা বন্ধুর কাছে খুব ফ্রি মাইন্ড ছিল, ওর কাছে সব কিছু শেয়ার করতো। ও ওর বন্ধুকে বলল যে, ভাই তুই আমার একটা কাজ করে দে না, যেভাবেই হোক বিথির সাথে আমায় একটু যোগাযোগ করে দে না প্লিজ, অনুরোধ লাগে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও বলল, ধুর বোকা, ওর তো বিয়ে হয়ে গেছে, ওর স্বামীর সংসার করছে দিব্যি, তোকে ভুলে গেছে। ও বলে, না না, এটা মিথ্যে কথা, আমি কিছুতেই বিশ্বাস করি না বিথি আমায় ভুলে গেছে। বিথি যদি 7টা সন্তানের মাও হয়, তবুও আমি ওকে চাই, আমি ওকে নিয়ে সংসার করব, আমি ওকে ফিরে পেতে চাই, তুই একবার চেষ্টা করে দেখ না। এই কথা বলাতে ওর বন্ধুর মায়া লেগে গেল। ও বলল, তাহলে তুই চুপ থাক, দেখা যাক আমি কি করতে পারি। রুবেলের সাথে ভেঙে যাওয়া সংসার আমার কিভাবে আবার জোড়া লাগে সেইটা আমি তোমাদের বলবো এবার। প্রত্যেকটা প্রেমেরই একটা মাস্টার মাইন্ড থাকে, অর্থাৎ একজন রেপারি থাকে। সেটা হচ্ছে অন্য আর কেউ না, আমার ছোট্ট বোন হৃদিকা। ও আমার জীবনে শেষ মোড় ঘুরিয়ে দিল। রুবেলের যখন আমার সম্পর্ক হয় তখন ওর বয়স 9 বছর, আর এই 2 বছরে ওর বয়স হলো 11 বছর। ও অনেক কিছুই বুঝতে পারে, আমার এই না পাওয়ার কষ্ট, আমার এই টর্চারিং, ও সব কিছুই নিজের চোখে দেখেছে। ও বুঝতে পারে আমার সাথে যা হচ্ছে এটা ঠিক হয়নি। সেদিন ছিল শবে বরাতের দিন। দুপুরবেলা আমি শুয়ে আছি, হঠাৎ আমার ছোট বোন হৃদিকা একটা চিরকুট আমার হাতে দিল, বলল, এটা পড়। তাই বলে ও চলে গেল। আমি চিরকুটটা নিয়ে বাথরুমে গেলাম, গিয়ে খুলে দেখলাম এই চিঠিটা সাগর আমায় দিয়েছে, অর্থাৎ রুবেলের বন্ধু। ওই চিরকুটে লেখা আছে, সাগর লিখছে, বিথি, আমি সাগর, তোমার সাথে আমার কিছু কথা। রুবেল জেল থেকে ফিরেছে, সে তোমায় ফিরে পেতে চায়, তুমি যদি রাজি থাকো তাহলে একটা চিরকুট লিখে হৃদিকার কাছে দিয়ে দাও, আমি পেয়ে যাব। এই কথা শুনে আমি বাথরুম থেকে চিঠিটা পড়ে ছিঁড়ে ফেললাম, বাথরুমের ভিতরে ফেলে দিলাম। পরে আমি বেরিয়ে আসলাম, হৃদিকাকে আমি ডাকলাম, শোন বোন। ও বলল, কি? আমি বললাম, তুই এই চিঠিটা কোথায় পেয়েছিস? ও আমায় বলল, সাগর ভাইয়া দিয়েছে। আমি বললাম, তুই সাগরকে চিনিস কী করে? ও আমায় বলল, আপু, সাগর ভাইয়ার বোন আর আমি একই ক্লাসে পড়ি। আমি গতকালকে সাগর ভাইয়াদের বাড়িতে গিয়েছিলাম, সে আমায় এই কথা বলায় এই চিরকুটটা আমার হাতে দিয়েছে। আমি একটা লিখে দিলাম, তবে কাগজে নয়, হৃদিকার হাতে। হাতের উপরে আমি লিখে দিলাম, আমি রাজি। হৃদিকা তখন চলে গেল সাগরের কাছে। সাগর ওই লেখাটা দেখে বুঝতে পারল আমি রাজি আছি। তখন ও আবার একটা চিরকুট লিখল এবং আমায় বলল, আজকে শবে বরাতের দিন, সবাই নামাজে যাবে, সেই টাইমটা কাজে লাগাতে হবে। তোমাদের বাড়ির পিছন গেটে রাস্তার উপরে আমি বাইক নিয়ে থাকবো, তুমি ওখান থেকে যেভাবে পারো আমার বাইকে উঠে পড়বে, আমি তোমাকে রুবেলের কাছে পৌঁছে দেব। এই কথা ও একটা চিরকুটে লিখে হৃদিকের কাছে দিয়ে দিল। আমি সেই চিরকুটটা পড়ে বাথরুমে গিয়ে ফেলে দিলাম। আবার আমি মনে মনে সুযোগ খুঁজতে লাগলাম, হ্যাঁ এটাই আমার সুযোগ, আমি চলে যাব। রাতে যখন সবাই নামাজে চলে গেল, বাড়িতে রইলাম আমি আর আমার বড় বোন, মেজো বোন। আমরা শবে বরাতের রুটি বানাতে লাগছিলাম। সেই সময়টা ঠিক টাইমে, সে যখন রাত 9টা বেজে গেল, তখন আমি রুটির আটা মাখা করছিলাম আর কি। আমার হাতে আটা লেগেছিল। আমি ওখান থেকে, আমাদের পিছনের গেট তালা মারা ছিল, আমি পাঁচিল টপকালাম। আমার পায়ে জুতা ছিল না, গায়ে ওড়না ছিল না, শুধু একটা জামা, একটা সালোয়ার পরনে। আমি ওখান থেকে পাঁচিল টপকায়ে নিচে নেমে গেলাম।
দৌড় মেরে সাগরের বাইকের কাছে পৌঁছে গেলাম। ও আমায় বাইকে তুলে এক টান মেরে চলে গেল। যেহেতু সেদিন নামাজের দিন, রাস্তায় তেমন লোকজন ছিল না, তাই আমার সুযোগ হলো চলে যাওয়ার। আমি ওর সাথে চলে গেলাম। এবার ও আমায় রুবেলের কাছে পৌঁছে দিল। রুবেলকে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। রুবেলও আমায় দেখে কান্নায় ভেঙে পড়ল। ওর শরীরটা তেমন ভালো ছিল না, না খাওয়া না গোসল, কেমন যেন হয়ে গেছে। আর আমার কথা তো বলবই না। রুবেল আমায় বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। তাই বলে ও আমাকে নিয়ে রওনা হলো। এবার আমাদের চলার পথটা অত সহজ ছিল না বন্ধুরা, তবে চলতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে রুবেল ওর বাবার ভিটায় এসে ভিটামাটি যেটুকু ছিল ও সেটুকু বিক্রি করে কিছু টাকা ক্যাশ করেছিল। আমরা ওখান থেকে রুবেলের কাছ থেকে বিদায় নিলাম। আগে থেকেই ওরা 2টো টিকিট কেটে রেখেছিল। আমরা পালিয়ে আসলাম, গাড়িতে উঠলাম, অন্য শহরে চলে আসলাম। এখানে আমরা কিছুই চিনি না, কিছুই জানি না। পথে পথে বেড়াতে লাগলাম। কী করব ভেবে পাচ্ছিলাম না। দুজনে একটা হোটেল বুক করলাম। হোটেলে থেকে পরামর্শ করতে লাগলাম কিভাবে কি করা যায়, কোথা থেকে শুরু করব। রুবেল আমাকে কাছে নিল, অনেক আদর করতে লাগলো। আমরা দুজনে বিয়ে করে নিলাম ওখানে প্রথমে। তারপরে আমাদের আবার জীবনযাত্রা শুরু হলো। এবার আমরা ভেবে নিলাম যে আমাদের কাছে যে টাকা আছে এ দিয়ে আমরা আগে একটা বাড়ি ভাড়া করব। তাই করলাম। একটা বাসা ভাড়া নিলাম ওখানে, নিয়ে দুজন থাকতে লাগলাম। কিছু মাল জিনিসও কিনলাম। নতুন জীবন শুরু হয়েছে। রুবেলকে আমার জীবনের সব কিছু বললাম। এই 2টো বছরে আমার জীবনে যা কিছু হয়েছে। রুবেল খুব কষ্ট পেল। ও বলল, আমি তো শুধু জেল খেটেছি, আর তোমার জীবনে এত কিছু হয়েছে, তুমি এত কিছু সহ্য করছো। এই ভেবে ও খুব কাঁদতে লাগলো। আমাকে বলল, শোনো, তোমায় কোনোদিনও আমি ছেড়ে যাব না। আমি এত ভালোবাসা তোমায় দেবো যে তুমি পিছনের সব কিছু ভুলে যাবে। আমাদের কারোকে প্রয়োজন নাই। আমার তো বাবা মা নেই, তোমার থেকেও নাই। সবচেয়ে কষ্ট লাগে নিজের আপনজন থেকে যদি কোনো কষ্ট পাওয়া যায়। রুবেল আমাকে সে থেকে অনেক ভালোবাসে। ও কখনো আমাকে বুঝতেই দেয় না যে আমার কেউ নাই। আমাদের কাছে যে টাকা ছিল তা প্রায় শেষ হয়ে যেতে লেগেছিল, কারণ আমরা ঘর ভাড়া নিয়েছিলাম, ঘরের আসবাবপত্র কিনেছিলাম, বা আমরা দুজনে বসে বসে খেয়েছি, তাই আর কি। তখন রুবেলকে আমি বললাম, একটা কাজ খোঁজো। ও অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেলে একটা কাজ পেল। সেখানেও কাজ করতে লাগলো। আর আমি দেখে শুনে আশেপাশে ছোট ছোট বাচ্চাদের পড়াতে লাগলাম, টিউশনি করতে লাগলাম। এইভাবে আমরা দুজনে চলতে লাগলাম। কিছুদিন পরে রুবেল নিজেই একটা হোটেল দিল এবং আমি বাড়িতেই বাচ্চাদের পড়াতে লাগলাম। এইভাবে আজ আমরা প্রতিষ্ঠিত হয়ে গেলাম। দেখতে দেখতে রুবেল এখন একটা রেস্টুরেন্টের মালিক, আর আমি বাড়িতেই একটা কোচিং সেন্টার খুলেছি। আমাদের ছোট্ট একটা বাড়িও হয়েছে। জমি কিনেছি, বাড়ি করেছি, এবং দেখতে দেখতে 20 বছর কেটে গেছে। আমাদের 2টো ছেলে মেয়ে আছে। এত বছরেও আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি নাই। ওরা হয়তো আমাদের খুঁজেছে কিন্তু পায় নাই, কারণ আমরা নিজে থেকে এবার হারিয়েছি। আর কি খুঁজে পায়? এইভাবে আমরা ওখানে জীবনযাপন করছি। তো বন্ধুরা, আমার এই জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কারণে আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। ভালোবাসা, ভালো লাগা, এগুলোর কোনো মূল্য থাকে না। গরিব ধনীর ব্যবধান এসে যায়। দেখতে দেখতে আমার জীবনের 20টা বছর পের হয়ে গেল রুবেলের সাথে। কখনোই আমি আজও বুঝতে পারলাম না কবে আমি এত বয়স পেরিয়ে এলাম, 2টো সন্তানের মা হয়ে গেলাম। রুবেল আমাকে কখনোই বুঝতে দেয়নি আমার প্রতিটা রাত যেন বাসর রাতের মতনই, আমার প্রতিটা দিন যেন সেই আনন্দমাখা মুহূর্তের মতনই। রুবেল আমায় সব সময় চোখের সামনে দেখতে চায়। ও
আমাকে না দেখতে পারলে পাগলের মতন করে। ও আমাকে অনেক 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 ভালোবাসে। আমি ওর সাথে থেকে নিজেকে ধন্য মনে করছি। এমন স্বামী যেন প্রত্যেকটা মেয়ের জীবনে জোটে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার এই গল্পটা শেয়ার করলাম। হয়তো কারো জীবনের সাথে মিলে যেতে পারে, আবার কারোর ভালো নাও লাগতে পারে। তো বন্ধুরা, তোমাদের আশপাশে যদি কারোর সাথে এরকমের ঘটনা ঘটে, তাহলে যতটুকু পারবে তাদের দুজনকে মিলিয়ে দেবে, ভেঙে দিও না। কারণ ভাঙা মন নিয়ে অন্যের সংসার করা যায় না। আর যদিও করে, সেখানে কোনো সুখ থাকে না। দিন শেষে ওই তার কথাই মনে পড়ে। বন্ধুরা, আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মনে যদি এতটুকু দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে জানিয়ে দেবে। আজ এ পর্যন্ত, ফিরে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরছি নতুন একটা গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, পাশাপাশি তোমাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবে। এ পর্যন্ত কি, আজ তাহলে আসি। টাটা।